হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি টপিকস নিয়ে আলোচনা করতে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব ভবিষ্যৎ কেমন হবে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড এই কোম্পানিটির। তো ভিউয়ার্স, ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন এবং এই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা নতুন নতুন ভিডিওগুলো পেতে পারেন এবং বিনিয়োগের পূর্বে যাতে সেই ভিডিওগুলো আপনাদের হেল্পফুল হিসেবে কাজ করে। তো ভিউয়ার্স, মূল পর্বে যাওয়ার আগে একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার আপনার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন এবং এই ভিডিওটি কোনো প্রকার আপনার বাই সেল নির্দেশনা দিচ্ছে না। তো ভিউয়ার্স, আমরা এখন মূল পর্বে শুরু করি। অ্যাপোলো ইস্পাত আপনার নাম শুনেই বোঝা যাচ্ছে যে তারা টিন অথবা ইস্পাত রিলেটেড অথবা হচ্ছে যে রড রিলেটেড এই ইন্ডাস্ট্রিতেই আপনার হচ্ছে যে ব্যবসার সাথে সম্পৃক্ত। অ্যাপোলো ইস্পাত আমাদের বাংলাদেশে স্টক মার্কেটে 2013 সালে লিস্টেড হয়। এটি একটি আপনার 2013 সালের নিউজ, আপনার স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এবং কালের কণ্ঠ থেকে নিউজটি ওপেন করা এবং হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার বাজার থেকে তারা 2013 সালে 10 কোটি শেয়ার ছেড়ে 220 কোটি টাকা সংগ্রহ করে এবং প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয় 10 টাকা ফেস ভ্যালু, সঙ্গে আপনার 12 টাকা প্রিমিয়াম সরব প্রাইস নির্ধারণ করে বিএসসি, সেটা হচ্ছে 22 টাকা। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ছিল আপনার 500 কোটি টাকা এবং আইপিও পূর্ববর্তী আইপিওর আগে আপনারা দেখতে পাচ্ছি মূলধন ছিল, পরিশোধিত মূলধন সেটি হচ্ছে 150 কোটি টাকা এবং কোম্পানিটি 200টি শেয়ার লটে নির্ধারণ করা হয়। তো ভিউয়ার্স, এখন আমরা বাকি ডিটেলসগুলো দেখব। যে আমরা যদি খেয়াল করি, বর্তমানে তাদের পেইড আপ ক্যাপিটাল মানে পরিশোধিত মূলধন সেটি গিয়ে দাঁড়িয়েছে 4000 মিলিয়নে এবং তাদের টোটাল নাম্বার অফ শেয়ার হচ্ছে গিয়ে আপনার প্রায় 40 কোটির উপরে। তো এই 40 কোটি শেয়ারের মধ্যে আমরা যদি খেয়াল করি তাহলে হচ্ছে যে সর্বোচ্চ হচ্ছে যে পাবলিকের হাতে আপনার শেয়ার রয়েছে, পাবলিকের হাতে রয়েছে 56.88% এবং এরপরেই আপনার সর্বোচ্চ শেয়ার রয়েছে যদি ধরে রাখি তাহলে হচ্ছে যে আপনার ইনস্টিটিউটের হাতে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগের হাতে, সেখানে রয়েছে 22.32 এবং এর পরবর্তীতেই রয়েছে স্পন্সর ডিরেক্টরের হাতে 20% এবং ফরেনের কাছে হালকা একটা শেয়ার রয়েছে, সেটি রয়েছে 0.56%। তার মানে বোঝা যাচ্ছে যে এই তাদের যেখানে মেজরিটি স্পন্সর ডিরেক্টরের হাতে শেয়ার থাকার কথা, সেখানে আপনার পাবলিকের হাতে নাম্বার অফ শেয়ারটা বেশি রয়েছে এবং কোম্পানিটি আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আপনার বি ক্যাটাগরিতে অবস্থান করছে। এখন চলুন তাদের আমরা বিগত বছরের ডিভিডেন্ড ডিক্লারেশন স্ট্যাটাসটা দেখার চেষ্টা করব। তো আমরা যদি খেয়াল করি, দেখেন তারা 2016 এবং 15 সালে আমরা দেখতে পাচ্ছি যে শুধু ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং সেটিও খুবই ছিল কম। 16 সালে ছিল 5% এবং 2015 সালে 3% এবং বাকি যে সালটা 14, 15, 16, 17, 18 এই সাল পর্যন্ত তারা স্টক ডিভিডেন্ড দেয়। তার মানে বোঝা যাচ্ছে যে তাদের স্টক ডিভিডেন্ড দেওয়ার প্রবণতা আছে এবং এইখানে আমরা বর্তমানে যেহেতু ভিডিওটি 2021 সালে মে মাসে বানাচ্ছি, তার মানে 19-20 সালে তাদের কোনো ডিভিডেন্ড এইখানে স্ট্যাটাসটি নেই এবং তার মানে বোঝা যাচ্ছে যে তাদের লাস্ট এজিএম যদি আমরা খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে যে তাদের হচ্ছে যে 2018 সালে লাস্ট এজিএমটি হয় এবং এর পরবর্তীতে কোনো ডিভিডেন্ড রিলেটেড কোনো আপনার এজিএম আমরা দেখতে পাচ্ছি না। এবং কোম্পানিটির যদি আমরা প্রাইস খেয়াল করি বিগত এক বছরের, দেখেন সেখানে রয়েছে 2.80 মানে 2 টাকা 80 পয়সা থেকে 9 টাকা 30 পয়সা পর্যন্ত উঠানামা করে এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি মের 25 তারিখে তাদের ক্লোজিং হয় 6 টাকা 90 পয়সা। তার মানে বোঝা যাচ্ছে যে কোম্পানিটি
যেখানে আপনার 22 টাকা প্রাইস নির্ধারণ করা হয়ে মার্কেটে আসে, সেখান থেকে বর্তমানে কোম্পানিটির আপনার প্রাইসটা রয়েছে 6 টাকা 90 পয়সায়। এবং আমরা যদি দেখি যে তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো দেখেন, এখানে 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখতে পাচ্ছি। এবং তারা এইখানে সবচেয়ে ভালো একটু অবস্থান করে 2016 সালে, এরপর থেকে ডিক্রিজ হতে থাকে এবং 18 সালেও ডিক্রিজ হতে থাকে। এবং এইখানে দেখেন, এখানে যে একটি স্টেটমেন্টটা আছে এটা 2019 সালের, এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের ইপিএস -2.310, মানে 2 টাকা 31 পয়সা ইপিএস মাইনাস হয়েছে। তার মানে কোম্পানিটি আমরা বুঝতে পারছি যে নেগেটিভ একটা পর্যায়ে চলে গেছে, তাদের মুনাফাটা নেগেটিভ ইন্ডিকেটর দিকে আছে। এবং এখানে কোনো 20 সালের সে ধরনের কোনো কোয়ার্টারলি ইপিএসটা আমরা দেখতে পাচ্ছি না, এবং এটাই তাদের 2019 সালের এইখানে জাস্ট এতটুকুই দেখতে পাচ্ছি। তার মানে বোঝা যাচ্ছে যে কোম্পানিটি বেশ বড় মানের একটা লসের সম্মুখীন হয়েছে। এবং তাদের যদি আমরা খেয়াল করি যে আপনার নেবের পরিমাণ, এটিও বেশ ভালো আকারে ডিক্রিজ হতে আছে, 25.41% থেকে এখন রয়েছে আমরা দেখতে পাচ্ছি 2018 সালে সেটি 20.19%। তার মানে বোঝা যাচ্ছে যে কোম্পানিটির এডিও অবস্থান খুবই খারাপ অবস্থায়। এবং আমরা যদি 2018 সালের লাস্ট স্ট্যাটাসটি দেখি, তাদের লোন রয়েছে শর্ট টার্মে হচ্ছে 2358 মিলিয়ন এবং লং টার্মেরও একটি পরিমাণ লোন রয়েছে 706 মিলিয়ন। এছাড়া বোঝা যাচ্ছে যে কোম্পানিটি 19-20 সালের সেই স্ট্যাটাসটি নাই, তার মানে হয়তো এই লোনের পরিমাণটা বাড়তে পারে। এখন আমরা তাদের প্রাইসিংটা দেখব। দেখেন, আমরা 2014 সাল থেকে 2021 সালের বর্তমানের একটা প্রাইসিং চার্টটা ওপেন করলাম। এখানে দেখা যাচ্ছে যে তাদের যে 22 টাকায় শুরু হয়েছিল, এরপর থেকে কোম্পানিটি কিন্তু একটি ফল করতে থাকে, প্রাইসটা ধরে রাখতে পারেনি। হয়তো আপস অ্যান্ড ডাউন ছিল অনেক সময়, কিন্তু তাদের যদি টোটাল লাইফ টাইমের চার্টটা দেখি তাহলে সেটি ফলিং এর দিকে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্পন্সর ডিরেক্টররা অনেকবার তাদের হাতের স্টকগুলো সেল করে দেয় এবং ভালো ভালো নাম্বার সেল করে দেয়। তাই এখন আমরা এই কারণেই হচ্ছে যে স্পন্সরদের এবং ডিরেক্টরদের হাতে শেয়ারের সংখ্যাটা কম দেখতে পাচ্ছি। এবং আমি আরেকটা আজকে নিউজ দেখলাম তাদের, যে এটি হচ্ছে যে আপনার 26 মে 2021 সালের দেখতে পাচ্ছি যে তাদের কোম্পানিটির এখানে একটা বণিক বার্তা একটা নিউজ আছে যে তাদের বর্তমান আর্থিক অবস্থা বেশ কয়েক বছর ধরে নাজুক অবস্থানে রয়েছে। ঋণের দায়ে প্রতিষ্ঠানটি অবস্থা প্রায় মৃত্যুপায় এবং তারা চিন্তা ভাবনা করতেছে যে ব্যাংকের যে কাছে তাদের যে পরিমাণ টাকা জমা পড়েছে ঋণের দায়ভারটা, ঠিক আছে, সেটি চাচ্ছে যে কোম্পানিটি বিক্রি করে এই ঋণটি দেওয়ার কথা ভাবছেন। তার মানে হচ্ছে যে তারা এখান থেকে হয়তো ব্যবসার পরিবর্তন অথবা হচ্ছে যে আপনার এই ব্যবসাটির হাল এই ম্যানেজমেন্ট ছেড়ে দিতে চাচ্ছে। হয়তো এরকমই যদি কারো কাছে বিক্রি হয়, যদি সেখানে ভালো কোনো দক্ষ ম্যানেজমেন্ট আসে, সেক্ষেত্রে হয়তো কোম্পানিটি আবার ঘুরে দাঁড়াতে পারে। এটি হচ্ছে যে অনেক সময় সামর্থ্য ব্যাপার। এবং এখানে নেক্সট ম্যানেজমেন্ট কারা যাচ্ছে, কিভাবে পরিচালনা করছে, যেহেতু মার্কেটে অনেক কম্পিটিটর এখন বাংলাদেশের এই ইন্ডাস্ট্রিতে, এবং এই জায়গাটা আসলে দক্ষতার পরিচয় যে কে কিভাবে ভালো নেক্সট ফেজে নিয়ে যেতে পারে। তো এই মুহূর্তে বলা যায় যে কোম্পানিটির আপনার সার্বিক সব বিবেচনা করে আপনি যদি আমাকে বলেন যে 10 কত দিবেন, তাহলে আমি এখানে আসলে 10-এ কোনো কিছুই দেওয়ার মতন আমার অবস্থান দেখতে পাচ্ছি না। হয়তো কোম্পানিটি যদি চায় যে না, তারা নতুন ম্যানেজমেন্টের কাছে ছেড়ে দিবে, সেল করে তাদের যে দায়ভারটা আছে সেটি ব্যাংকের কাছে মিটিয়ে নিয়ে নতুন আরেকটা প্রতিষ্ঠানের কাছে যদি বিক্রি করে দেয় এবং ওই প্রতিষ্ঠানটি যদি ভবিষ্যতে ভালোভাবে পরিচালনা করে, তাহলে হয়তো কোম্পানিটি ঘুরে দাঁড়াতে পারে। বাট বর্তমানে আমরা যে অবস্থান দেখছি যে
কোম্পানিটি বিগত 2 বছর ধরে কোনো ধরনের ডিভিডেন্ড ডিক্লারেশন করছে না, নেগেটিভ, খুবই লাজুক অবস্থায় আছে আপনার। এবং এছাড়াও যেহেতু আপনার ওই ধরনের রিজার্ভ ফান্ডও নেই যে আপনাকে হচ্ছে যে তারা আপনাকে রিজার্ভ ফান্ড থেকে মুনাফা দিতে পারবে। এটি আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 2018 সালে। তো তার মানেই আপনারা জেনে এবং বুঝে স্টকটিতে বিনিয়োগ করবেন। এবং এই ভিডিওটি কোনো ধরনের বাই সেল নির্দেশনা দিচ্ছে না, এটি আপনাদের হচ্ছে যে জানানোর ক্ষেত্রে, নলেজের ক্ষেত্রে এই ভিডিওটি করা। তো ভিউয়ার্স, আজকে এতটুকুই। আশা রাখি আমার ভিডিওটি ভালো লাগবে এবং যদি আপনাদের কোনো মতামত থাকে আরও কি করা যেতে পারে সে সম্বন্ধেও জানাবেন। আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।